আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ২২। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। ইকবাল দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে পুষ্পর জন্য। এমনিতে মেয়েটা সবসময় আগে আসে, আজ যে কি হলো, সে বিচলিত হয়ে পড়ে আছে। পুষ্প তো দেরি করে না কখনো, উল্টো আগে এসে এখানেই বসে থাকে। যদি সাক্ষাতের সময় থাকতো ১১টা, পুষ্প হাজির হতো 10:30টায়। আধা ঘন্টা পথ চেয়ে বসে থাকতো ওর জন্য, বলতো তোমার জন্য অপেক্ষা করতে যে সুখ পাই, সেই সুখ অন্য কিছুতে পাই না ইকবাল। ইকবাল মনে মনে হাসলো। পুরনো স্মৃতিচরণ থেকে বেরিয়ে আরেকবার হাত ঘড়ি দেখলো। ফোন করবে কি করবে না দ্বিধাতে পড়ে গেল। আজ তো শুক্রবার, পুষ্পর ক্লাস নেই, ভার্সিটি বন্ধ, ফোন করা নিষেধ। পাছে ধরা পড়ে যদি। পিউ সেদিন ফোন ধরে ফেলায় দুজনেই আরও অধিক তথস্থ। এত কিছুর মধ্যেও ওদের দেখা করা চাই। মেয়েটা নানান অজুহাতে বাড়ি থেকে বের হবে, দুজনকে না দেখলে শান্তি নেই যেন। ইকবাল অস্থির ভঙ্গিতে এই মাথা থেকে ও মাথা হাঁটতে থাকলো। ধুর, ভাল লাগছে না। আসছে না কেন ও? কখন আসবে? এত কষ্ট অপেক্ষার। কোনো সমস্যা হয়েছে কি বাড়িতে? ফোন করবে একবার। করবে ভেবেও থেমে গেল। ওর জন্যে সমস্যা হলে পুষ্প চিবিয়ে খাবে। তার অধিক অপেক্ষার মাঝে একজন এসে দাঁড়ালো সেখানে। মুখ ভর্তি মেকআপ, সালোয়ার কামিজ পরিহিত মানুষটি কেমন মোটা সুরে বলল, এই ভাইয়া, টাকা দাও। ইকবাল ঘুরে তাকালো, নিমিষে ভ্রু কুঁচকে ফেলল। কথা না বাড়িয়ে মানিব্যাগ বের করে 10 টাকা বাড়িয়ে দিতেই আগন্তুক দুদিকে মাথা নাড়লেন। ঘোর আপত্তি জানিয়ে বললেন, আজকের দিনে 10 টাকা হবে না, শুনে গুনে গুনে 100 টাকা দাও। আজ কি? এই ভাইয়া, কি বলে? আজ কি তুমি জানো না বাবু? চারপাশে দেখছো না কত নিব্বা বসে। হুম হুম, আজ ভালোবাসা দিবস, আবার পহেলা ফাল্গুন। দাও দাও, 100 টাকা দাও জলদি, সময় নেই। ইকবালের কপালে ভাঁজ মসৃণ হয়, জিভ কাটলো মনে মনে। আজ যে ভালোবাসা দিবস ভুলিয়ে গিয়েছে। অবশ্য ভুলবে না কেন, সে কি এই একদিন তার পুষ্পকে ভালোবাসে? আলাদা করে ভালোবাসা দিবস তারাই পালন করে যাদের ৩৬৪ দিন ঘাটতি থাকে ভালোবাসতে। তার তো নেই। এই কি ভাবছো? এত ভাবাভাবি না করে টাকা দাও তো, না হলে কিন্তু ভুল জায়গায় হাত দিয়ে দেব। হুম। ছেলেটার চোখ কপালে উঠল, দাঁড়ানো থেকে 2 পা পিছিয়ে এলো অমনি। এদের বিশ্বাস নেই, দিতেও পারে। তড়িঘড়ি করে 100 টাকার নোট বাড়িয়ে দিতেই সে খুশি মনে নিল। যেতে যেতে রসিয়ে বলল, তুমি হ্যান্ডসাম আছো, ভালো, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ইকবাল হেসে উত্তর করল, তারপর আশেপাশে উদগ্রীব চোখে তাকালো। এতক্ষণ ফুল নিয়ে কত ছেলে মেয়ে ঘুরেছে, অথচ এখন একটাও নেই। সে এগিয়ে গেল কয়েক পা। ওই তো একটু দূরেই দুটো বাচ্চা ছেলে ফুল নিয়ে বসে আছে। ইকবাল গিয়ে সেখানে দাঁড়ায়। ভিড় আছে ভালোই। প্লাস্টিকের দুটো মগ ভর্তি বড় বড় গোলাপ, টকটকে তবে তাজা নয়, সবগুলো নেতানো। ইকবালের পছন্দ হলো না। এমন নেতানো পুষ্প তার রানীর জন্য নহে। ইকবাল চলে এলো, ব্যর্থ হয়ে বেঞ্চে বসলো। পুষ্প কি রাগ করবে সে ফুল না দিলে? তার ভাবনার মধ্যে কেউ একজন চেপে ধরে 2 চোখ। খানিকটা হকচকালো সে, পরপর মুচকি হেসে হাত দুখানি আঁকড়ে ধরল। হস্তের মালিক বলল, কে আমি বলুন তো? ইকবালের দৃঢ় প্রত্যয়ী জবাব, আপনি সে যে এই ইকবাল নামক মানুষটির মনের মধ্যে বিশাল এক ঘর ঘর বানিয়ে বসবাস করছেন, তাও ভাড়া ব্যতীত। পুষ্প হেসে ওঠে। ইকবাল হাত দুটো সরিয়ে এনে ডান হাতের তালুতে চুমু খেলো। ঈষৎ কম্পনের শরীর দুলে উঠে তার। ইকবাল হাত ছেড়ে উঠে দাঁড়ায়, ভ্রু নাচিয়ে বলে, আজ 14ই ফেব্রুয়ারি, জানো? পুষ্প সহজ উত্তর, হ্যাঁ, কেন না জানি। ইকবাল একটু হাসলো, সুধীর কণ্ঠে বলল, এই ভালোবাসা দিবসে আমার কি তোমাকে আরেকটু বেশি ভালোবাসা উচিত, মাই লাভ? পুষ্প তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। ইকবালের প্রতিটি কথা ভেতরটা গুলিয়ে দিতে যথেষ্ট। চঞ্চলটি ওই নেশালো চোখ থেকে দর্শন ফিরিয়ে নেয় সে, নিক্ষেপে করে পায়ের বুড়ো আঙ্গুলের উপর। পুষ্প লাজুক লতানো হাসি ইকবালের বক্ষে সুনামি উঠায়, তাণ্ডব করে ঝড়ের ন্যায়। ভুলভাল কিছু করে ফেলতে মন চায়। সে টেনে হিচড়ে সরায় দৃষ্টি, আরেকদিকে ফিরে ঘাড় ঘষে স্পষ্ট বিড়বিড়িয়ে বলে, এভাবে হেসো না মাই লাভ, যা তা ঘটে যাবে। পুষ্প সচেতন হয়ে তাকালো,
চোখ টিপল সে। আরও কয়েক ধাপ বাড়তি লজ্জায় নুয়ে গেল মেয়েটা। ইকবাল সেই কুণ্ঠা তীব্র করতে বলল, বিলিভ মি পুষ্প, তুমি যখন মাথা নামিয়ে মুচকি মুচকি হাসো, আমার ইচ্ছে করে তোমার ফোলা গাল দুটো খেয়ে ফেলতে ইচ্ছে করে। পুষ্প আর্তনাদ করে ওঠে, চুপ করবে ইকবাল। ইকবাল সশব্দে হেসে উঠল। হাসিতে দোল খেল লম্বা চওড়া দেহ। স্ব ইচ্ছায় এরকম লজ্জার বান ছুঁড়েছে সে। পুষ্প ঠোঁট চেপে হাসছে, উসকুস উসকুস করছে। এই ঠোঁট কাটা মানুষটা বড্ড জ্বালায়, অন্তরস্থলে পীড়া দেয়, অথচ একে ওর চাই। কি তাজ্জব ব্যাপার। ইকবাল হাসি থামালো, হঠাৎই গুরুতর কণ্ঠে শুধালো, একটা কথা বলবো? আওয়াজ শুনে ততস্থ হয়ে বলল, বলো। তোমার জন্য আমি কোনো ফুল আনিনি পুষ্প, আমার মনেও ছিল না আজ ভালোবাসা দিবস। যখন শুনলাম এই সারা গার্ডেন খুঁজেছি, যা পেয়েছি পছন্দ হয়নি, তাই কিনিনি। এই যে দেখো আমার হাত খালি। আজ এই দিনে তোমাকে ফুল না দেওয়ার অপরাধে তুমি কি রাগ করবে? কঠিন শাস্তি দিবে আমায়? কি অনারম্ভ স্বীকারোক্তি! পুষ্পর কানে তরঙ্গের মতো বাজল। এর থেকে নিষ্পাপ অকলুষিত কিছু নেই যেন। জড়ো হওয়া দুই ঠোঁট আপনা আপনি সরে গেল দুদিকে। বলল, আমাকে তোমার এমন মনে হয়? ইকবাল দ্বিধান্বিত জিভে ঠোঁট ভিজিয়ে জানালো, প্রেমিক পুরুষ তো, প্রেয়সীর ক্রোধ নিয়ে আতঙ্ক থাকা কি স্বাভাবিক নয়? পুষ্প চোখা করে তাকাতেই হেসে বলল, মজা করেছি মাই লাভ। পুষ্প কিছু বলল না। কাঁধ ব্যাগের চেইন খোলার ব্যস্ত হলো হঠাৎ। ভেতর থেকে দুটো গোলাপ বের করে ইকবালের সামনে ধরে বলল, এগুলো কেনা নয়, আমার বারান্দার যে গাছগুলোর বাচ্চার মতো পেলে পুষে বড় করেছিলাম সেখান থেকে এনেছি। আমার এক প্রিয় মানুষের জন্য, আরেকটি প্রিয় জিনিসের বলে দিলাম। এখানে দুটো ফুল আছে ইকবাল, এক কাজ করি চলো। এর থেকে একটা আমি তোমাকে দিই, অন্যটা তুমি আমাকে দাও, হলো না বরাবর? ইকবাল আপ্লুত চোখে তাকায়, চাউনি ছিঁড়ে খুঁড়ে যেন মুগ্ধতার রসন। মাথা নামিয়ে ঠোঁট কামড়ে হাসে। এই লক্ষ্মী, এই সরল আর মায়াময়ী মেয়েটি ওর নিজের, একান্ত নিজের। যদি না হয় সে কি বাঁচবে? হবে না কেন? হতেই হবে, না হলে জীবন ব্যর্থ, বেঁচে থাকা অর্থহীন। কি হলো নাও। ইকবাল নিল, দুটো ফুলই নিল। শুধু দেওয়া বলতে হাঁটু গেড়ে বসে গেল সামনে। সবিস্মিত পুষ্প চোরা জড়সড় নজরে একবার আশপাশ তাকালো। ওই তো অনেকেই দেখছে তাদের। মেয়েটা আইঢাই করে চাপা কণ্ঠে বলল, কি করছো ইকবাল? সে মানুষের কোনো দিকে খেয়াল নেই, তার বশীভূত মূর নেত্র একধিনে তাকে দেখছে। পুষ্পর শরীর সংকোচন গাঢ় হয়, এই চোখে তাকিয়ে দেখা যায় না। ইকবাল পুরো কালো দুঠোঁট নেড়ে আওড়ালো, 14ই ফেব্রুয়ারিতে একটা উপলক্ষ মাত্র মাই লাভ। আমি তোমাকে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ভালোবাসি। পুষ্প মোহগ্রস্ত, বিভোর, মুখ হয়ে চায়। ইকবাল নিঘাত সুদূর কণ্ঠ শব্দ খুইয়ে দেয়, ভুলিয়ে দেয় পার্থিব সব কিছু। মন্থর গতিতে হাত এগিয়ে ফুলগুলো ধরে, কাছে এনে আঁকড়ে নেয় বুকের সাথে। আস্তে করে বলে, ওঠো, সবাই দেখছে তো। ইকবাল উঠল বাধ্য ছেলের মতো, তবে কাছে এসে দাঁড়ালো, হলো ঘনিষ্ঠ। যত কিঞ্চিত দূরত্ব ঘুচে গেছে তখন। এত কাছাকাছি হওয়া পুষ্পর হৃদয়ে তোলপাড় চালায়। বিড়ৃত ঢেউ আছড়ে পড়ে বুকে। ইকবাল সজীব আকুল কণ্ঠে বলল, পুষ্প, তুমি আমার জীবনের প্রিয় প্রাপ্তি, আর তুমি আমার ভুবনে সুখের তৃপ্তি। কখনো ছেড়ে যাবে না তো? ইকবাল হাত বাড়িয়ে দেয়, নীরবে চাই অঙ্গীকার। পুষ্প বিনা বাধায় দ্বিধাহীনভাবে হাতের উপর হাত রাখে, অধর নেড়ে আত্মবিশ্বাস সমেত জানায়, যাব না, কোনোদিন যাব না, কথা দিলাম। দুটো চড়ুই পাখি নেয় পাশাপাশি, শরীর ওদের মিশে একাকার অধীর অনাকাঙ্ক্ষিত অক্ষিপট। প্রেমের বাঁধনে এক জোড়া মন বাঁধা পড়েছে ঠিক, কিন্তু বৈধ বন্ধন আসতে কত বাকি তার। কবে ওপাশের মানুষটিকে একটু ছুঁয়ে দেখবে তারা, যাতে নিষেধ নেই, বারণ নেই, আছে ভালোবাসা, হবে যথোচিত স্পর্শ। আচমকা পুষ্পর ফোন বেজে উঠায়, দুজনের ধ্যান ভাঙে। একজোড়া দেহ নড়ে চড়ে উঠল, বাড়ল দৈহিক দূরত্ব। ইকবাল গলা খাকারি দিয়ে আরেক দিক তাকালো। পুষ্প কানের পাশে চুল গুজে ফোন বের করে,
যতটা নিরুদ্বেগ ছিল, স্ক্রিনে ধূসর ভাইয়া লেখা দেখে বুকটা ধড়াস করে উঠল, যেন সজোরে সবেগে একটা কুড়াল দিয়ে কোপ পড়েছে। তৎক্ষণাৎ ভীতু কণ্ঠে বলল, ভাইয়া ফোন করেছে। ইকবাল মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, শঙ্কিত চেহারায় আশেপাশে তাকালো, সতর্ক কণ্ঠে বলল, ব্যাটা এখানে কোথাও নেই তো? কথাটায় পুষ্প হৃৎপিণ্ড থমকায়, হাত পা কাঁপুনি শুরু হয়, যেন এখনই থার্মোমিটার বিদীর্ণ করে জ্বর আসবে গায়ে। এলোমেলো পাতা ফেলে যতদূর চোখ যায় মিছিমিছি খোঁজে, মুখমণ্ডল ভয়ে লাল। ইকবাল খেয়াল করতে নিজেকে স্বাভাবিক করলো, চাপা দিল স্থির আতঙ্ক। ওকে সহজ করতে বলল, আরে আগে এরকম করছো কেন? ফোন ধরে দেখো কি বলে। পুষ্প ঢোক গিলে বলল, যদি বকে? আহা, ধরেই দেখো না। পুষ্প ভয়ে ভয়ে রিসিভ করলো, কানে গুজতেই ধূসরের প্রথম প্রশ্ন, কোথায় তুই? ত্রাসে সে মেয়েটার কলিজা ছলাৎ করে ওঠে, কম্পিত কণ্ঠে জবাব দেয়, এই তো ভাইয়া, একটু বেরিয়েছি। কেন? মারিয়া শিকদার বাড়িতে রয়ে গেল আজ। দুপুরে না খাইয়ে তাকে ছাড়া হবে না, এই সিদ্ধান্তে উপনীত সকালে। সেও দোনামোনা করে হার মানল শেষে, মেনে নিয়ে বলল, আচ্ছা তাই হবে। আজমলের জন্য বিশেষ আয়োজন, আরও দুটো আইটেম যোগ হলো। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই বাড়িতে। ধূসরও বলা হয়েছে তাড়াতাড়ি ফিরতে। এই তো এলো বলে। মারিয়া এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়েছিল, মিনা বেগম সুনিপুণ রান্নাবান্নায়। সে নিজেও জানে, তবে টুকিটাকি এত পাকা হাত নয়। তবে রান্না শেখার ঝোঁক বেশ। মনোনিবেশ দিয়ে কয়েক পদ দেখল। বেগুন ভাজার জন্য কড়াইয়ের তেল বসানোর পর বেরিয়ে এলো। ভাবলো একবার পিওর ঘরে যাবে, বাড়িতে তো ও ছাড়া কথা বলার মতো কেউ নেই। তাই পুষ্পকে তো আশা থেকে দেখছে না, শুনেছে বেরিয়েছে। স্কুল জীবনে কিছু বন্ধুরা আসবে, দেখা করবে সবাই। মারিয়া দোতলার দিকে রওনা দেয়, নিঃসন্দেহে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে যাবে। মাঝপথে আসতেই সাদিফ সামনে পড়ে। আশ্চর্যজনকভাবে দুজনেই থেমে দাঁড়ালো, একে অন্যের দেখে পাশ কাটতে গেল, কিন্তু হলো না। মারিয়া যেদিকে যাচ্ছে সাদিফও সেদিকে যাচ্ছে। ডানে গেলে ডানে, বামে গেলে বামে, বামে গেলে বামে, ডানে দিকে গেলে ডানে। কি বিশ্রী ব্যাপার! শেষমেশ হতাশ হয়ে দুজনেই দাঁড়িয়ে যায়। মারিয়া কিছু বলতে গিয়েও থামলো। লোকটা অতীতে তার উপর করেছিল কিনা, অথচ অশিষ্ট ছেলেটা খ্যাক করে বলল, কি সমস্যা? হয় এক জায়গায় সোজা হয়ে দাঁড়ান, আমাকে নামতে দিন, না হলে সরুন সামনে থেকে। মারিয়া বিকৃত করে ফেলল মুখবিবর। এই ছেলেকে ভালো ভাবা আর টয়লেট ক্লিনারকে জুস ভাবা একরকম না। সে বিরক্ত হয়ে বলল, আমি আগে উঠেছি সিঁড়িতে, আগে আমি যাব, আপনি সরে দাঁড়ান। সাদিপ অবাক চোখে তাকায়। তার ধারণা মতে সে যথেষ্ট নরমভাবে কথা বলেছে, অথচ দেখো এই মেয়ে কি অভদ্র, কি বেয়াদব, কি গম্ভীর্য। মোটা কণ্ঠে বলল, এটা আমার বাড়ি, আমি আগে যাব। বাড়িটা আপনার একার নয়, অনেকের। আপনি পাচ্ছেন শুধু নিজের অংশ, তাই আমার রাস্তা আপনার আগে ছাড়া উচিত। বুদ্ধিহীন প্রতর্কে হাসি পেল সাদিফের। বলল, আপনি উকিল হলে আসামি বাঁচাতে পারতেন না, নির্দোষ হলেও ফাঁসি হয়ে যেত। মারিয়া বুঝতে না পেরে বলল, মানে? তার স্পষ্ট জবাব, মানে আপনি একজন অত্যন্ত খারাপ এবং বিকল যুক্তিবিদ্য। মারিয়া দাঁতে দাঁত চেপে ধরে বলল, আর আপনি একজন খারাপ মানুষ, যার কাজ হলো মেয়েদের সাথে গায়ে হুমড়ি খেয়ে ঝগড়া করা। সাদিবের বিশেষ কিছু এলো গেল না কথাটাতে। চোখের চশমা খানিক উপরে ঠেলে বলল, মেয়ে মানুষ হয় মোমের মতো, গলে গলে পড়া তাদের অভ্যাস। সেখানে যদি কাঠের মতো দেখি, আমার কেন সবারই ইচ্ছে করবে হাতুড়ি দিয়ে পেটাতে। মারিয়া তেলে বেগুনে জ্বলে বলল, আজে বাজে কথা না বলা ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই? আপনি আদৌ জানেন আমি কেমন? সাদিব সোজাসুজি বলল, আপনি হলেন রাস্তার বাড়ি বিক্রি করা এক গ্লাস বেলের শরবত। দেখতে ভালো, কিন্তু খেতে অতিশয় বিশ্রী। প্রায় অর্ধেক লোক অল্প খেয়ে রেনে ফেলে দেয়। মারিয়া দমে গেল না, পাল্টা জবাব দিল, ও তাই? আর আপনি হলেন রাস্তার সেই বিশেষ প্রাণীর লেজের মতো, যেটা টানলেও সোজা হয় না। সাদিব হতবম্ব, নিমিষে অভিব্যক্তি বদলে গেল। ইঙ্গিত ধরতে একটুও সময় ব্যয় হয়নি। শক্ত হয়ে এলো চোখ মুখ। কিছু বলতে গেলে পিউ নাচতে নাচতে হাজির হলো সেখানে। ওকে দেখিয়ে কথা গিলে নিল সে।
পিউ দুজনকে একবার একবার করে দেখলো। এই কি, তোমরা দুজনে এখানে স্ট্যাচু হয়ে আছো কেন? হয় নিচে নামো, না হলে উপরে ওঠো। মারিয়া বলল, আমিও সেটাই বলছিলাম ওনাকে, যে সরে দাঁড়ান। আমি আমি পিউর ঘরে যাই, কিন্তু উনি তো সরছেই না। পিউ চোখ ছোট করে বলল, সরছে না কেন? সাদিপ মারিয়ার প্রতি কটমট করে এক সাইডে হয়ে দাঁড়ালো। জয়ের হাস্যর অধর ভরে উঠল তার। মিটিমিটি হাসি দেখে নাক ফুলালো সাদিফ। প্রিয় অধৈর্য চোখে একবার সদর দরজা দেখল, তারপর দেখল দেয়ালে টাঙানো বিশাল ঘড়িটা। তার চাউনি উদ্গ্রীব, সেখানে প্রতীক্ষা লেপ্টে। মানুষটা ফিরবে কখন? সাদিফ শুধালো, কাউকে খুঁজছিস? হুম হুম, না মানে হ্যাঁ, আব্বুরা এখনো ফিরছে না কেন? আসবে সময় হলে। বলতে বলতে সাদীপ নিচে নেমে গেল। মারিয়া বলল, চলো পিউ, তোমার রুমে যাই। তোমার বেলকনি দিয়ে না কি সুন্দর আকাশ দেখা যায়। পিউ বলল, হ্যাঁ যাই তো, এসো দেখাই। তারা পা বাড়ানোর মধ্যেই রাদীপ ছুটে এলো, হাতের ফোন এগিয়ে দিয়ে বলল, এই তুমি ফোন কোথায় কোথায় রেখে যাও ঘোরো আপু? এই নাও। ফোনের ভেতর থেকে পুষ্প চিৎকার দিচ্ছে। হড়বড় করে বলল, সাথে ফোনটা ধরিয়ে দিল। নিজের ট্যাবে গভীর মনোযোগ তার। গেমস খেলছিল বসে। এই সময় ফোন আসায় একটা ডিস্টার্ব। ফোনের ভেতর থেকে পুষ্প চিৎকার দিচ্ছে, তার মানে কল করেছে আর কি। রাধীপ যেভাবে বলল, আমি ভাবলাম কি না কি। ওর কথাবার্তা এমনই। ফোন তখনও বাজছে। পিউ রিসিভ করে বলল, হ্যাঁ আপু বল, কি করছিস? কিছু না, তুমি কোথায়? আসবে আসবে কখন? ভাল লাগছে না যে। ওই জন্যই তোকে ফোন করলাম, আমার বান্ধবীরা তোকে দেখতে চাইছে। চটপট তৈরি হয়ে বের হতো। পিউ অবাক হয়ে বলল, এখন আমাকে দেখার কি আছে? আমি তো ওদের চিনিও না। তুই না চিনলেও ওরা তো চেনে, স্কুল ফ্রেন্ড না আমার। আজকে চিনবি, আয় এখন, দেরি করিস না। কিন্তু প্লিজ বনু আমার, ভালো না তুই? আয়, সুন্দর করে সেজেগুজে আসিস কেমন? পিউ ছোট্ট শ্বাস ফেলে বলল, আচ্ছা, কিন্তু কোথায় আসবো? তুই বের হ, আমি লোকেশন পাঠাচ্ছি। আম্মু বের হতে দেবে এখন? দেবে, আমি আম্মুকে বলেছি। আম্মু একটা লাল শাড়ি আছে না, ওটা পরে আয়। পিউ মুখ কুচকে বলল, বিয়ে করতে যাব নাকি? শাড়ি পরে হাঁটতে আমার কষ্ট হয়, সামলাতে পারি না। আচ্ছা তাহলে সাদা চুড়িদার আছে না, ওটা পরিস কেমন? ঠিক আছে। লাইন কাটতেই মারিয়া বলল, কোথাও যাবে? হ্যাঁ, আপু ডাকলো, ওর বান্ধবীদের সাথে দেখা করব। সে ঠোঁট উল্টে বলল, তুমি গেলে আমি একা হয়ে যাব যে। তাহলে তুমিও চলো। পিউয়ের কণ্ঠ উজ্জ্বল, না না সমস্যা নেই, তুমিও যাও, তুমি যাও। একা হবে কেন? সাদিপ ভাই আছে না, ওনার সাথে গল্প করবে। মারিয়া বিদিষ্ট হয়ে বিড়বিড় করলো, মানুষ আর পেলা না। মুখে বলল, জবা আন্টির ঘরেই ওনার সাথে গল্প করব না হয়। আচ্ছা আমি তাড়াতাড়ি চলে আসব। যাই, এখন তৈরি হই। আচ্ছা যাও। পিউ সত্যি সাজলো, সাদা চুড়িদার পরলো, কপালে টিপ দিল, ঠোঁটে মাখলো একটু লিপস্টিক, চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে গুছিয়ে আটকালো। সবশেষে পার্স ব্যাগ হাতে নিয়ে হেলে দুলে বের হলো। বসার ঘরে আসতেই সাদীপ সামনে পড়ে। টেলিভিশন বিপিএল হাইলাইটস দেখছে সে। ওকে দেখেই ডাক উঠল, কোথায় যাচ্ছিস? পিউ হাঁটা পথে জবাব দেয়, একটু বাইরে। আপুর বান্ধবীরা আসবে তো সেখানে। আমি আসবো? পিউ দাঁড়িয়ে গেল। মেয়েদের মধ্যে আপনি কি করবেন? সাদীপ থতমত খেয়ে বলল, না না এমনি। পিউর আদুল তমাশায় ছেয়ে গেল। তার জানা মতে সাদীপ ভাইয়া পুষ্পকে পছন্দ করেন। এখনও নিশ্চয়ই সেজন্য যেতে চাইলেন। ও নিজেও মনে মনে তাকে দুলাভাই ধরে বসেছিল। মাঝখানে থেকে আপুটাই ইকবাল ভাইয়ের প্রেমে পাগল। অবশ্য ইকবাল ভাই মানেই জহরত, সে মানুষটা শালী হওয়ার ভাগ্য। পিউ মনে মনে বলল, থাক ভাইয়া, আপনি কষ্ট পাবেন না। আপনার জন্য বিশ্ব সুন্দরী খুঁজে আনবো আমরা। ইকবাল ভাইয়ের মতো দোলা ভাইয়ের জন্য না হয় আপনাকে একটুখানি স্যাক্রিফাইস করলাম। তখন সাদীপ শুধালো, একা যেতে পারবি? পিউর ধ্যান ছুটে বলে, পারবো। আচ্ছা সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে। পিউ চলে গেল। সাদীপের মন খারাপও হয়। বাসায় বসে আছে, তাও আজকের এমন সুন্দর দিনে। বিকেলে পিউকে নিয়ে একটু ঘুরতে বের হবে ভেবেছিল, অথচ মেয়েটাই বাইরে যাচ্ছে। ফিরে এসে ক্লান্তিতে আর নড়তেও চাইবে না। সাদীপ রুক্ষ মেজাজে টিভি বন্ধ করে দেয়, ফিরে যায় কামরায়। পিউ ছাড়া নিজে বাড়িতেই তার মন টেকে না। শূন্য শূন্য লাগে, কি ভয়াবহ বেধি, হায় রে।
বাড়িতে আপাতত একটা গাড়ি অবশিষ্ট, তাছাড়া আছে সাদিফের বাইক। পিউ সব উপেক্ষা করে একবার পায়ে হেঁটে গেট থেকে বের হলো। শেষবার ফোন চেক করলো পুষ্প লোকেশন পাঠিয়েছে কিনা দেখতে। না, পাঠায়নি। হয়তো পাঠাবে, জায়গা বেশি দূরে হবে না। ও যে একা একা অত কিছু চেনে না, তার বোন জানে। ধারে কাছে হয় স্বাভাবিক, একটা রিক্সা ডাকুক বরং। সে মেইন রোডের দিকে এগোতে থাকলো। সামনে থেকে বহু রিক্সা আসছে যাচ্ছে, কিন্তু মানুষ ভর্তি। তার 2 সেকেন্ড বাদেই সামনে থেকে খালি রিক্সা আসে। সে ডাকার আগেই চালক থেমে গেলেন, বললেন, যাবেন? পিউ মাথা দোলায়। তিনি বললেন, ওঠেন। পিউ উঠল। ঠিকানা বলার আগেই চালক টান বসালেন প্যাডেলে। সে বিভ্রান্ত হয়ে বলল, কোথায় যাব শুনলেন না তো? ভাড়াও তো ঠিকঠাক হলো না। যাইতে যাইতে কইয়েন, হরম নে। তারা তো বাড়বে না, যা দেন সব সময়ের মতো তাই দিবেন। পিউ আর কথা বাড়ালো না। ফোন বের করে পুষ্পকে কল দিতে চাইলো। বলবে সে বের হয়েছে ঠিকানা পাঠাতে। রিক্সা 5 মিনিটের পর অতিক্রম করেনি, আচমকা থেমে গেল। পিউ স্ক্রিন থেকে মুখ তুলে বলল, কি হলো, থামলে? বলতে বলতে অর্ধেক পথে আটকে গেল সে। ওপাশ থেকে ধূসরের এগিয়ে আসতে দেখে কয়েক পল থমকে রইল। ব্যগ্রতায় পল্লব ঝাপটালো। এটা কি সত্যি ধূসর ভাই? উনি না অফিসে, এই সময় এখানে? তার চিন্তার ফাঁকে ধূসর কাছে আসে। পরপরই উঠে পড়ে রিকশায়। চালককে নরম সুরে আদেশ করে, চলুন। রিকশায় টান পড়তেই পিউ পড়ে যেতে নেয়। ধূসর অতি দ্রুত হাঁটু চেপে ধরল। হুঁশে এলো সে, চমকে তাকালো তার দিকে। এর মানে উনি সত্যিই পাশে বসে? পিউর চোখে মুখে লেপ্টে আছে অবিশ্বাস্য হতবিম্বলতা। মাত্রা ছাড়ায় প্রকাণ্ড অক্ষিযুগল নিক্ষেপ হয়ে ধূসরের শ্যামলা মুখে। তারপর দেখে নেয় তার হাত, যা শক্তপোক্ত বাঁধনে ধরে রাখা তার উরুদ্বয়। পিউ হাঁ করে তাকিয়ে রইল। মস্তিষ্কটা আবার শূন্য, সেখানে কিচ্ছু ঢুকছে না। ধূসর ভাই স্বয়ং এক গোলকধাঁধা, যার ভেতরটা ভরপুর সকল অমীমাংসিত রহস্য। এই যে মেয়েটার বোকা বোকা চাউনি, এই যে জিজ্ঞাসু চোখ মুখ, এগুলো তাকে ভালো থাকতে দেয় না। এই স্নিগ্ধ মুখশ্রী হিংসে করে তার শান্তির নিদ্রাকে। ধূসর বিস্মিত পিউর চুল থেকে অচিরেত 5 ক্লিপ খুলে দেয়। সব ঝাপটে পড়ে পিঠে। হাওয়ায় বেগে উড়ে আসে মুখমণ্ডল। পিউর হাব বৃহৎ হয় তা আরও। হতচেতন বিমূঢ় সে, কণ্ঠনালী বন্ধ। চোখের চারদিক ঘিরে থাকা কেশরাশি ধূসর সরিয়ে দিল। পরপর গেঁথে দেয় কানের পশ্চাতে। সে আগের মতো 2 আঙ্গুল দিয়ে বন্ধ করে দিল পিউর ফাঁকা অথর্দয়। বলল, মশা ঢুকে যাবে তো। পিউ হাঁসফাঁস হাঁসফাঁস করে, অস্থির চিত্রেও শান্ত হয়ে বসে থাকছে। লাজুকলতার ন্যায় গুটিয়ে রয় দেহ। বক্ষে তখন উথাল পাতাল ধরাস ধরাস লাফাচ্ছে হৃৎপিণ্ডের ছোট্ট অবাধ্য খাঁচা। ঠান্ডা বাতাসেও কপাল জুড়ে ঘামের রেশ, রিক্ত মস্তিষ্ক। অথচ পাশের মানুষটি নির্বিকার, যেন স্টিলের মতো শক্ত হয়ে বসে আছে। রিকশা কোথা থেকে কোথায় যাচ্ছে পিউ জানে না। সুদীর্ঘ পথের এক ফোঁটাও ঠাউরও করেনি, বুঝতে চায়নি গন্তব্য। তার অন্তর্করণে বাজছে প্রেমের গীত, সেই বিখ্যাত উত্তম কুমারের গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সে মনে মনে হাসল, মিশ্র অনুভূতির মৃদু হাসি। প্রিয় মানুষের সঙ্গে হুড খোলা রিকশায় বসার এক আমেজ স্বপ্ন আজ পূরণ হচ্ছে। এই প্রথমবার ধূসর ভাইয়ের সাথে রিকশায় চড়েছে সে। ইস, এইভাবে ওনাকে নিয়ে বাকি স্বপ্নগুলো সত্যিই হতো যদি, তাহলে তার থেকে সুখী মানুষ পৃথিবী খুঁজে পেত না কেউ। পিউ আর ঝুঁকে একবার ধূসরের দিকে তাকায়। তার লম্বা চুলের ডগাগুলো উড়ে উড়ে লাগছে মানুষটার কানে, চোখের পাশে, অথচ নির্লিপ্ত তার দৃষ্টি ওই সমুখ সরণিতেই। পিউ কুণ্ঠিত ভঙ্গিতে চাউনি ফিরিয়ে নিচের দিকে তাকায়। আলগোছে অবদ্ধ কেশ গুজে দেয় কানের পিঠে। আচমকা পুষ্পর কথা মাথায় এলো। তার লজ্জা টজ্জা অমনি শেষ। চোখ বড় বড় করে ফেললো। ততস্থ ভঙ্গিতে তাকালো ধূসরের দিকে। ভীতকণ্ঠে বলল, ধূসর ভাই, আপু ডেকেছিল। সে তাকালো না, অমর সামনে চেয়ে রইল। বলল, কেন? ওর বন্ধুরা আসবে, আমাকে দেখার জন্য যেতে বলেছে। তোকে দেখার কি আছে? তুই কি চিড়িয়াখানার আটকে রাখা বানর? পিউ ঠোঁট ফুলিয়ে বলল, আলাপ করবে বলেছে। আলাপ করবে কেন?
তুই সেলিব্রিটি? একটা বাক্য তার দিকে চেয়ে বলেনি। পিউ হাল ছেড়ে বসে থাকলো। অল্প স্বল্প চিন্তা শুরু হলো মাথায়। আপু যদি ওর দেরি দেখে বাসায় ফোন করে, কাল পরীক্ষা আর সে রাস্তায় ঘুরবে, দিতে হবে 101টা জবাবদিহি। আর আম্মু তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিবে। ধূসর নিজে থেকেই বলল, চিন্তা নেই, আমি আছি। আমি আছি এই একটা কথা পিওর অস্থির মস্তিষ্ক শান্ত করল নিমেষেই। তার শঙ্কিত চোখ মুখ সবেগে মসৃণ হয়। ধূসরের প্রতি এক বুক ভরসার অমত থেকে মেয়েটা। আরও কিছু পথ রিকশা চলল। ধূসর বলাতে থামল রাস্তার এক পাড়ে এসে। পিউ এতক্ষণ পর আশেপাশে তাকালো। চোখ বোলালো যতটা দেখা যায়। দোকানপাটের উপর টাঙানো সাইনবোর্ডগুলোর লেখা দেখে নিশ্চিত হলো গন্তব্যস্থল। এটা তো রবীন্দ্র সরোবর, দারুণ জায়গা। পিউর ক্ষুদ্র হৃদয় চটপটে হয়। ধূসর নেমে দাঁড়ালো। ভাড়া মেটালো চালকের। পিউ চারপাশ থেকে দৃষ্টি এনে তাকাতেই ছোটখাটো হোঁচট খেল। ধূসরের পাতা হাতের দিকে নিক্ষেপ হলো তার বিকট অবিশ্বাস্য চক্ষুদয়। আস্তে ধীরে কম্পিত বীণা রাখলো সেই হাতের উপর। ধূসর অচিরেই আঁকড়ে ধরল। বৃহৎ হস্ত তালুতে মিশে গেল পিউর কনিষ্ঠ কবজি। রিকশা থেকে নামলো সে। উত্তেজনায় হাত পা কাঁপছে। ধূসর ভাই কি তাকে নিয়ে ঘুরতে এসেছেন? এতটা সুপ্রসন্ন ভাগ্য কবে হলো? ধূসর ওকে সামনে সামনে এগোলো। তার লম্বা কদম আজ ভীষণ সুস্থির। পিউ এতেও তাল মেলাতে ব্যর্থ। হিমশিম খায়। তার মনে হচ্ছে সে দৌড়ালে ঠিকঠাক হতো। ধূসর গিয়ে বসলো একটা বেঞ্চে। পিউকে বলতে হয়নি, সে চঞ্চল ভঙ্গিতে বসলো আগে। ধূসর এক পায়ের উপর আরেক পা তুলে চারপাশ তাকালো। গলা উঁচিয়ে দেখে নীরবে কাউকে খোঁজে। পিউয়ের আপাতত কোনো দিকে মন নেই। তার দুটো তৃপ্ত চোখ ধূসরের সুশ্রী চেহারায়। ওইটুকু সময় ধূসরের মুখের গড়ন হৃদয়পটে বন্ধ করে ফেলল। এই মুখটা যত দেখে আশ মেটানো মন ভরে না। প্রতিবার তুষাতুষ লাগে নিজেকে। এমনিতেও মানুষটা আদলের সামান্যতম কাটাছেঁড়াও তার মুখস্থ আত্মস্থ। ধূসর হাত উঁচিয়ে কাউকে ডাকলো। পিউয়ের ধ্যান ভাঙল তখন। মাথার উপরে বড় পলিথিন বোঝাই করা পানির বোতল নিয়ে এক নারী এগিয়ে এলেন। একটা বোতল ধরিয়ে দিলেন তার হাতে। টাকা নিয়ে ফেরত গেলেন আবার। পিউ সবটা দেখল, তবে খুব একটা মনোযোগ ওতে ছিল না। ধূসরের বোতলের ছিপি খুলে তার দিকে বাড়িয়ে দিতে সে সচেতন চোখে তাকায়। মুচকি হেসে নিয়ে নেয়। ঢকঢক করে খায়। গলবিল ওঠানামা করে। পুরোটা সময় ধূসর চেয়ে থাকে। পিউ বোতল নামাতেই তার চোখ ফিরে আসে, নিবদ্ধ হয় সামনে। পিউ হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছল। আস্তে করে শুধালো, এখানে আমরা কেন এসেছি ধূসর ভাই? ধূসরের বক্র জবাব, মন চাইলো তাই। পিউ চিকুন চোখে তাকালো। আরেক দিকে ফিরে ভেংচি কাটলো। পণ করলো, আর একটা কথাও জিজ্ঞেস করবে না। বোম মারলেও শব্দ করে বের হবে না মুখ দিয়ে। এই লোকের পা থেকে মাথা অবধি তেড়ানো। মানুষটাও তেড়া, ঘাড় তেড়া, কথাবার্তা তেড়া। সে নিজেই শশালো, চুপ থাক পিউ, আরেক একটা কথাও বলবি না। তারপর অদৃশ্য আঙ্গুলে ঠোঁট চেপে ধরল নিজের। আচমকা ধূসর উঠে গেল। রীতিমতো আড়াল হলো সামনে থেকে। পিউ বসে বসে দেখলো। ভালো মন্দ জিজ্ঞেস করতে চেয়েও করলো না। করলেও বা কি উত্তর পাবে সুনিশ্চিত। সে ব্যাগ থেকে ফোন বের করে ইনবক্স চেক করে ব্যস্ত হলো। উদ্বৃত্ত ব্যাপার। পুষ্প এখনও লোকেশন পাঠায়নি। পিউ বিস্মিত হয়, সাথে একটু আধটু মেজাজ খারাপ। তাকে বের হতে বলে এই মেয়ে কোথায় হাওয়া হয়ে বসেছে। ধূসর ভাই না এলে সে কি এতক্ষণ পরিমধ্যে ঘুরতো, হারিয়ে যেত না? কলেজ আর কোচিং ছাড়া ও কি এক কোথাও গিয়েছে কখনো? তার কিশোরী মনে রাগ ছেয়ে যায়। সিদ্ধান্ত নিল আজ বাসায় গিয়ে নালিশ করে দেবে আম্মুকে, বিচার বসাবে। কেন আপু এত দায়িত্ব জ্ঞানহীন হবে কেন? পরপর নিজেই মিয়ে গেল। ভাবলো, আম্মু যদি জিজ্ঞেস করেন তাহলে তুই কোথায় ছিলি? কি বলবে সে? তোমার আদরের দুলাল আমাকে মাঝপথে রিকশাসহ কিডন্যাপ করে এখানে এনেছেন বলবে এটা? এটা তো সত্যি, সাথে অল্প স্বল্প মিথ্যে। তার মন জানে কি বাজে রকমের নেচেকুদে সাথে এসেছে সে। ধূসর ভাইয়ের সঙ্গে কোথাও যাওয়া
তাও এইভাবে একা, সেটাও আবার ভালোবাসার দিবসে। উফ, ভাবা যায় না এসব। সে এখনো পারছে না ভাবতে, তার চিন্তাধারা আবেগে আত্মহারা। পিউ স্ক্রিন দিকে তাকিয়ে হাসছিল। আকস্মিক মুখের সামনে একগুচ্ছ গোলাপ দেখে চট করে মাথা তুলল। প্রচণ্ড ধাক্কা খেলো পরপর। নিজের চোখের প্রতি যেন উঠে গেল ভরসা, আস্থা। তীব্র বিশ্বাসহীনতায় পল্লবগুলো কেমন ভারী হয়ে বসলো। ধূসর হাঁটু হাঁটু মুড়ে বসতেই পিউ থমকে গেল। তার শরীর শিরশির করছে, হাত পা বিবশ। ধূসর বসেছে, শার্টের উপর দিকের একটা বোতাম খোলা, উকি দিচ্ছে তার শ্যামলা বুক। পিউয়ের বেহায়া চাউনি ঘুরপুর খায় সেখানে, টেনে টুনে আনে তার মুখব্বির। অজানা আনন্দ শঙ্কায় কাঁপতে থাকা বুক নিয়ে ধূসরের দিকে চেয়ে রইল। তবে কি সেই মাহেন্দ্র ক্ষণ আসছে? ধূসর ভাই এখনই বলবেন মনের কথা। পিওর আকুল উদ্গ্রীব মুখটা মন দিয়ে দেখল ধূসর, চোখ সরিয়ে নিল, তারপর আবার তাকালো। ঠোঁটের কোণে মিহি অথচ ভূপৃষ্ঠ সব থেকে সুন্দর হাসিটি নিয়ে বলল, বহুদিন ধরে কিছু কথা নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলাম পিউ। আজ সময় এসেছে সেসব বলে দেওয়ার। আমি যে আর পারছি না। তোর এক সমুদ্র প্রেমের কাছে আমার শক্তপোক্ত ধৈর্যের জাহাজটা ডুবে গিয়েছে। আজ আর বলতে মানা নেই। ভালোবাসি বিউ। তুই যতটা চাস তার চেয়েও অনেক বেশি চাই তোকে। তুই যতটা ভালোবাসিস এর চেয়েও অধিক ভালোবাসি। পিউয়ের কণ্ঠনালী স্তব্ধ। ধুকপুক করছে বুক। নিজের কানের প্রতি বিশ্বাস খোয়ালো। স্বস্তিতে সে সেকেন্ডের চোখের কটর ভরে উঠেছে। ঠোঁট দিয়ে বহু কষ্টে কান্না চেপে ধরে। এই কান্না আনন্দের অপেক্ষার। ধূসর ভাইয়ের মুখ থেকে এতদিনে ভালোবাসার কথা শুনল সে। অবশেষে এলো সেই সময়। ধূসর উঠে দাঁড়ালো, এগিয়ে এলো। সেই গতদিনের মতো সযত্নে চোখ মুছালো। পিউ হু হু করে কেঁদে উঠে ঝাপটে ধরে, মুখ লুকায় বুকে। অতঃপর কানের পাশে স্পর্শ পায় দুটো তপ্ত ঠোঁটের। ফিসফিসিয়ে বলছে, চোখের জলে তোকে এতটা আদরে লাগবে কেন বলতো? তোর এই রূপ কারো সহ্য সীমার খুঁটি নড়বড়ে করে দেয়, ভেঙে দেয় নিয়মের বাঁধ। কাঁদিস না পিউ, একদম কাঁদিস না। তোর কান্নার কেউ সংযোগ হারালে দোষী হবে সে, যে বহুবার তোর ভেজা চোখ মুখ দেখে ধ্যান বিসর্জন দিয়েছে। বলতে বলতে তার উষ্ণ অধর পিওর কানের লতি ছুঁয়ে গেল। কেঁপে উঠে মেয়েটা। অতি শীর্ণ শরীর স্পষ্ট ঝাঁকুনি দিতে দেখা যায়। জোর খাটিয়ে মুখ তুলতে চায়, অথচ পারে না। এর আগে কেউ ধমক ছাড়ে, ধরবি? এই মেয়ে! পিলে চমকে গেল তার। সম্বিত ফিরল। সম্মুখে দাঁড়ানো কপাল গোছানো ধূসরকে দেখে হতবাক হলো। আশ্চর্য বনে দেখল নিজেকে সামনের জায়গাটাতে। এখানেই না ধূসর ভাই বসেছিল? পিউ এলোমেলো পাতা ফেলল। মস্তিষ্ক পার করে চলে যাচ্ছে সব। চোখ পিটপিট করে ধূসরের দিকে তাকালো আবার। কোথায় ফুল, কিসের গোলাপ? অধৈর্য হাতে নিজের চোখ ছুঁয়ে দেখল। এ কি, সে না কাঁদলো? এই তো এক্ষুনি কাঁদছিল। তবে চোখ শুকনো কেন? এসব তাহলে স্বপ্ন, কল্পনা? পিউয়ের উদ্দোলিত তনুমন নেতিয়ে পড়ল। বক্ষ চিরে নির্গত হলো আক্ষেপের শ্বাস। চোখে মুখে লেপ্টে এলো অন্ধকার। এই জন্মে বোধহয় ভালোবাসার কথা শোনা হবে না। ধূসরের মেজাজ বিগড়ায়। সে যে এতক্ষণ ধরে ডেকে হয়রান, এই মেয়ের হুঁশ আছে? আইসক্রিমটাও গলে যাচ্ছে। সে দ্বিতীয়বার ধমক দিল, পিউ তুই নিবি না ফেলে দিব? পিউ চকিতে ফিরে সতর্ক হয়, হাত এগিয়ে আইসক্রিম নিয়ে আসে। কিন্তু তার জিভ থেকে গলবিল সব তীর্থকূট। পিউয়ের মন শুরু থেকে যতটা স্প্রোত ছিল, এখন ততটাই সংকীর্ণ। গম্ভীরতায় গা ঢেকে বদলে গিয়েছে আগের রূপ। ভালো লাগছে না কিছু। ধূসর ভাই ভালোবাসার কথা বলবে না? আচ্ছা, সে নিজেই তো বলবে ভেবেছিল। বলে দিবে এখন? এটাই সময়। কেউ নেই, দুজন শুধু। বলে দিক বরং। সমস্ত শীঘ্রম। পিউ ঢোক গিলে তাকালো, আমতা আমতা করে বলল, ধূসর ভাই একটা কথা বলবো। ধূসর চায়ের কাপে পাতলা ঠোঁট ছুঁয়ে বলল, পরে। অনেক জরুরি। পরে। পিউ সন্তর্পণে চবর্গীয় শব্দ করল, যাতে ধূসরের কানে না যায়। কিছু খাবি? পিউ মাথা নাড়ে। আজকের দিনে এরকম জায়গায় এনে জিজ্ঞেস করছে কিছু খাবি কেন? দুটো ভালোবাসার কথা বললে জাত যাবে। সে কি অন্ধ, দেখতে পাচ্ছে না চারপাশে কত জোড়া জোড়া
ঘুরছে। ওই তো তাদের বাম দিকে বসে দুজন। আহা, মেয়েটা মাথা ছেলেটির কাঁধে। কি নয়ন বিরাম দৃশ্য! তার যে কবে এরকম দিন আসবে! পিউর অন্তরপুর পরিতাপে ভরে যায়। তন্মধ্যে ভেতর থেকে কেউ ঘোষণা করলো, আসবে না পিউ, আসবে না। তোর কপালে যে আনরোমান্টিক গরিলা জুটেছে, তাতে এসব আশা ছাড়। পিউ দীর্ঘশ্বাস ফেলল। প্রেম ভালোবাসা বোঝার পর থেকে চার চারটে বসন্ত গেল, অথচ প্রেমটাই হচ্ছে না। হায়রে ধূসর ভাই, আপনাকে ভালোবেসে আমি মরেছি। না পারছি বলতে, না পারছি জ্বলতে। এইভাবে আমাকে বিকল বানিয়ে কি মজা পাচ্ছেন আপনি? সময় পেরোচ্ছে, ধূসরের মুখে কথা নেই। সে একই রকমই বসে, মুখমণ্ডল কেমন অদ্ভুত ছাপ। যেন কত কি বলবে, অথচ পারছে না। কেউ বেকুল নেত্র তার তাক করে রাখে ওই চেহারার পানে। তার মন চায়, সে চায় একটু কিছু বলুক মানুষটা, না হয় তাকে বলতে দিক। কেউ আই আইটাই করে আবার ডাকলো, ধূসর ভাই। সে তাকায়, ধারালো চোখ জোড়ায় কি অপ্রতিরোধ আকর্ষণ। পিউ বলল, একটা কথা বললাম তো, পরে শুনবো। পিউ বিধিষ্ট, মহাবিরক্ত। মুখমণ্ডলের দাগ কেটে সেই চিহ্ন। নিজেও কিছু বলবে না, তাকেও বলতে দিবে না। কেন? হাঁটু অবধি ফ্রক পরা এক বাচ্চা মেয়ে এগিয়ে এলো, হাতে ঢোকানো কতগুলো কাঁচা সতেজ ফুলের চাকা। ইতোমধ্যে পুরো সরবর করে সে কয়েকবার চক্কর কেটেছে। এই জুটি নতুন পেয়ে ছুটে এলো প্রায়। প্রিয় জিনিসটা বহুবার দেখেছে, কিন্তু নিজের জন্য কেনেনি। মেয়েটি কাছে এসে দাঁড়ালো, দুজনকে অনুরোধ করলো, একটা ফুল নেবেন? পিউ দুপাশে মাথা নাড়ে, অথচ ধূসর বলে, দাও। পিউ অবাক চোখে তাকালো, পল্লব ঝাপটালো বিভ্রবে। ফুলের ঢাকা ফুলের চাকা ধূসরের দিক বাড়িয়ে দিল মেয়েটি। সে টাকা বার করতে করতে বলল, ওকে দাও। কথা মতো মেয়েটি তার হাতে ধরিয়ে দেয়, টাকা নিয়ে প্রস্থান নেয়। পিউ তখনও বোকার মতো বলে, ধূসর কপাল কুঁচকে বলল, এটা কি হাতে নিয়ে বসে থাকার জিনিস? পিউ উত্তর দিল না, কি বলবে জানে না। ধূসর অপেক্ষার করল না উত্তরের, টেনে নিয়ে পরিয়ে দিল মাথায়। পিউর নেত্রোদয় মুখ, গালে লেপ্টে থাকা চুল ধূসর সরিয়ে দেয়। পূর্ণগহীন দৃষ্টি বোলায় তার মুখশ্রীতে। সেই দৃষ্টিতে পাল্টে যায় পিউর অনেক কিছু। চট করেই বুঝে নেয় মানুষটা মনে জমিয়ে রাখা প্রগাঢ় অনুভূতির কথা। ধূসর গলার শ্লেষা পরিষ্কার করলো, আচমকা আবদার ছুড়ল, গান শোনাতো। পিউ চকিতে তাকায়। আমি? এখানে আর কেউ আছে? কণ্ঠে তার রাশভারী, স্বাভাবিকতায় প্রভাব। পিউ বলল, না মানে এখন? ধূসর নেত্র সরু করলো, মেঘ মন্দ্র গাম্ভীর্য নিয়ে বলল, গান গাওয়ার জন্যে আলাদা সময়সূচি দরকার। ক্যালেন্ডার আনবো? পিউ নিরীহ কণ্ঠে বলল, কি গান গাইবো? ধূসর ছোট করে বলল, যেটা ইচ্ছে। পিউ ঠোঁট কামড়ে চোখ নামিয়ে ভাবে, এই মুহূর্তে ধূসর ভাইয়ের পাশে বসে তার আওয়াজ বের করতে কষ্ট হচ্ছে, সেখানে গান! অথচ মানুষটার প্রথম আবেদন ফেরানোর সাধ্য যে নেই পিউর। পিউ চোখ বুঝে মাথার মধ্যে খুঁজে বেড়ায় কোনো মন করা সঙ্গীত। হাতাহাতি করে যা পেল সেই নিয়েই সুর তুলল। মিহি মিষ্টি সুরে সম্পূর্ণ গান শেষ করে থামল সে। মনে যা এসেছে তাই গেয়েছে, প্রতিটি বাক্য দ্রব্য সত্যি। ধূসর ভাইয়ের ছাড়া প্রণয়ে বান তার অন্তরস্থল এফোর ওফোর করে দিয়েছে। ধূসরের অভিব্যক্তি বুঝতে আগ্রহ ভরে ওর দিকে তাকালো পিউ, তার পুরুষালী ঠোঁটে মিটিমিটি পাতলা হাসি। সে তাকিয়েছে বুঝতেই চট করে গম্ভীর করলো চোখ মুখ। পিউ অপেক্ষা করলো একটু প্রশংসার, করল না সে। হঠাৎ শটান দাঁড়িয়ে বলল, আয়। পিউ মর্মাহত হয়, তবে বলামাত্র উঠে যায়। মাথার ভেতর কিছু অদ্ভুত ইচ্ছে উকিঝুঁকি দেয়। ইতস্ততা আর ভয়ে কাটিয়ে ধূসরের এক বাহু আঁকড়ে ধরে। ধূসর শান্ত চোখে একবার অবলোকন করল সেই স্পর্শ স্থান। মুখের দিক তাকাতেই পিউ অল্প বিস্তর ঘাবড়ে গেল। হাত ধরা ঠিক হলো না বোধহয়। সে সরাতে চায়, এর আগেই ধূসর পা বাড়ালো সামনে। পিউ গাল ফুলিয়ে শ্বাস নেয়, অধর ভরে আসে হাসিতে। স্বস্ত স্ফুট হয়ে সাথে সাথে কদম মেলায়। কিছু দূর এসে ফুলের দোকানে দেখে ধূসর দাঁড়িয়ে যায়। দোকানির বড় প্লাস্টিকের মগ ভর্তি গোলাপের পরিদর্শন করে। জিজ্ঞেস করলো, কতগুলো ফুল এখানে? দোকানি একে একে গুনে বলল, 40টা। পিস কত? 50 টাকা। দিন।
কয়টা? সবগুলো। লোকটা অবাক হলেন, মুখে প্রকাশ পেল সেই ছাপ। চুপচাপ একটা একটা মিশিয়ে স্কচ টেপ দিয়ে আটকে গুচ্ছ বানালেন। পিউকে সাথে সাথে নিজের মতো হিসেব কষালেন। বলতে হয়নি, নিজেই এগিয়ে ধরলেন ওর দিকে। নিন আপা। পিউ মনদ্বিধা সমেত চেয়ে ধূসরের জবাবের অপেক্ষায় সে। এগুলো কি ওর জন্যে? ও কি ধরবে? ধমক খাবে না তো? ধূসর তখন মানিব্যাগ থেকে টাকা বের করছে। তন্মধ্যে একবার তাকিয়ে ভ্রু উঁচায়। কি ধর। পিউ অনতি বিলম্বে হাতে নিল। পরিস্রোতে অতি উচ্চ উর্মি আশ্রে পড়ল বক্ষে। হৃদকম্পন জোরালো হয়। ধূসর টাকা মিটিয়ে রিকশা ডাকলো। পিউকে আগে উঠিয়ে পাশে বসলো নিজে। একই রকম সাবধানে উরুর কাজটা চেপে রাখলো হাত দিয়ে। পিউ এক ধ্যানে তাকিয়ে তার দিকে। বিমূর্ত বিমোহিত বিস্মিত সেই চাহনি। ঝরঝরে করে ঝরছে যেখানে বৃষ্টির স্নান ভালোবাসা। পুরো রাস্তায় সে মুখ খোলেনি। প্রচণ্ড ভালো লাগা দখল করেছে তার বক্ষপট। আজকের দিনে কাছে সে ঋণী। না হোক প্রেমময় কথোপকথন, না হোক রোমাঞ্চকর বাক্য বিনিময়। এই কয়েক ঘন্টা ধূসরবাই পাশে ছিলেন যে, এই বা কম কিসে। এতেই সে আপ্লুত উচ্ছ্বসিত। গতকাল রাতভর যে স্বপ্ন সে বুনেছে, আঁখি দুটি ছাপিয়ে যে অলিক কল্পনা এঁকেছে, তার যৎকিঞ্চিৎ হলেও তো পূরণ করেছে। পিউ আফসোস করল ভীষণ। কেন যে পুষ্পর কথায় শাড়ি পরল না, তাহলে যে ইচ্ছেটা পুরোপুরি পূর্ণতা পেত। সে ললিত নেত্রে গোলাপগুলোর দিকে তাকায় একবার। ধূসর ভাই পাশে রয়েছে বিধায় না হলে এই ফুলে চুমু দিয়ে ভরিয়ে ফেলতো এখন। জীবনে প্রথম পুষ্প উপহার, তাও দিয়েছে প্রিয়তম সে। এর চেয়ে রুষ্টতার কিছু হয় বুঝি? সে অতি কষ্টে চিত্তচাঞ্চল্য সামলে নেয়। নিরুদ্বেগ ভঙ্গিতে বসে থাকে। দেখতে দেখতে রিকশা পৌঁছে গেল গলিতে। তখন ধূসর চালককে থামতে বলল। যাওয়ার সময় যেখান থেকে উঠেছিল সেখানে এসেই নামলো। ভাড়া মিটিয়ে পিউর দিকে চেয়ে বলল, যা তাহলে। আপনি যাবেন না? পরে যাব। পিউ ঘাড় কাত করলো। রিকশা চলতে থাকে, অথচ তার চোখ সরে না। সামনে এগোলেও মাথা ঘুরে থাকে পিছনে। ধূসর ভাই তো তাকিয়ে আছেন, নিষ্পলক নিবিষ্ট সেই চাহনি। যতক্ষণ পিউকে দেখা গেল সে দেখল। অতঃপর বাম হাতটা আনলো চোখের সামনে। এই হাতেই ছিল পিউর ছোট্ট হাত। হাসলো সে, অন্যরকম আলাদা অদ্ভুত হাসি। পিউ গেট থেকে ঢুকতে যায়, আচমকা কেউ মাথায় চাটি মেরে ডাকলো, ওই। সে চমকে তাকালো, অবাক হলো। পুষ্প দাঁত বের করে হেসে ভ্রু উঁচায়। কিরে? পিউ তৎক্ষণাৎ চোরা পথে ফুলগুলো ওড়নার পেছনে লুকায়, চোখ বড় বড় করে বলল, তুই তুই কোত্থেকে এলি? পুষ্প দুপাশে দু হাতের তালু বিছিয়ে বলল, সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আমাকে বের হতে বলে কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছিলি? লোকেশন পাঠিয়েছিস? পুষ্প পিউর গোলাপ ফুল দেখে নিয়েছে আগে। সে ঠোঁট চেপে হাসি আটকায়, ধরা দেয় না। আগে আগে মেইন গেট পার হয়। হাঁটার পথে জবাব দেয়, আমি লোকেশন না পাঠিয়ে তোর অনেক বড় উপকার করেছি। পিউ পেছনে আস্তে আস্তে শুধালো, কি উপকার? একদিন বুঝবি। আমি এখন বুঝতে চাই। হুম, সময় হোক। তারপর থেমে দাঁড়ালো, সচেতন কণ্ঠে বলল, আচ্ছা শুন, আম্মু বা কেউ জিজ্ঞেস করলে বলবি এতক্ষণ আমরা একসাথেই ছিলাম, ওকে? পিউ কপাল কুঁচকায়, মিথ্যে কেন বলবো? পুষ্প বুকের সাথে হাত ভাঁজ করে বলল, তাহলে কি বলবি শুনি, কোথায় ছিলিস এতক্ষণ? পিউ চুপ করে গেল। সে যে ধূসর ভাইয়ের সাথে ছিল সেটা তো বলা যাবে না। পুষ্প হেসে আবার চলতে থাকে, বলে যায়, যা বললাম মনে থাকে যেন। ঘড়িতে তখন 6টা বাজে। ধূসর দুপুরে খেতে আসেনি। ফোন করলেও লাভ হয়নি। যতবার রিসিভ করেছে আশেপাশে তীব্র কোলাহল শব্দ। কিছুক্ষণ হলো মারিয়াও চলে গিয়েছে। প্রতি শুক্রবারের মতো আজকেও বসার ঘরে বসেছে চায়ের আসর। নরম বিকেলে ছাদের সেই চারখানা চেয়ারে বসে গল্পে মেতেছিলেন চার সাহেদর। মাগরিবের আজানের আগে আগে নিচে এলেন তারা। মিনা বেগম চা বানিয়ে জবার কাছে পাঠালেন। তিনি এসে সবার হাতে হাত দিলেন। পিউ ঘুম সেরে কেবল নিচে নামলো। বলতে গেল সেই পৌঁছেছে সবার শেষে। রিক্ত আর রাধি বাদে বাকি সকলেই উপস্থিত। পুষ্প, সাদিফ প্রত্যেকে আছে। পিউ নামতেই সে এক পাশে সরে বসার জন্যে জায়গা দেয়।
পিউ বসলো, হাই তুলতে তুলতে সেজো মায়ের কাছে চা চাইলো। আজমল লুঙ্গি পরছিলেন, সঙ্গে আবার ঢিলেঢালা ফতুয়া। আয়েশ করে তৃপ্তি সমেত চায়ের চুমুক দিয়ে বললেন, ভাবের হাতের লেবু চা যে কতদিন পর খাচ্ছি ভাইজান, ওখানে ভীষণ মিস করি জানো। আমজাদ হাসলেন, নিজেও প্রশংসা করলেন, তোর ভাবের চা বানানোর হাত আসলেই মাশাল্লাহ। সুমনা বললেন, আমি যে কতবার চেষ্টা করলাম, আমারটা হলোই না। আমার লেবু চা সত্যিই স্পেশাল। মিনা বেগম ভাজা পড়ার ট্রে নিয়ে হাজির হয়েছেন মাত্র। সবার তারিফ শুনে লজ্জা পেলেন, বিশেষ করে স্বামী নামক মানুষের। লোকটা সামনাসামনি তার গুণগান কখনই করে না। তিনি আস্তে ধীরে এগিয়ে এসে ট্রে রাখলেন টেবিলের উপর, বললেন, কি ছাতার মাথা বানাই, তা আবার এদের তাদের কাছে নাকি ভালো লাগে। আফতাব প্রতিবাদ করলেন, মোটেই ছাতার মাথা না ভাবি, আপনি জানেন না আপনার হাতে জাদু আছে। মিনা গদগদ হেসে বললেন, কি যে বলো না ভাই। সেই সময় ধূসর বাড়িতে ঢুকলো, তার জুতোর শব্দ সকলের মনোযোগ ফেরালো। আমজাদ দেখতে আরেক দিক মুখ ঘোরালেন। ওর উপর তার রাগটা এখনো পড়েনি। আর কি ঢ্যামনা ছেলে, গুরুজন রেগে আছে বুঝেও মাপ চাইছে না। আশ্চর্য। মিনা দেখতেই উজ্জ্বল কণ্ঠে বললেন, এসে গিয়েছিস ধূসর, দুপুরে তো কিছু খাসনি বোধহয়। যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতে বলি। আচ্ছা ঠিক আছে, আসছি। ধূসর যাচ্ছিল উপরে, আজমল ডাকলেন, ধূসর। সে থেমে তাকায়। জি চাচু, আমার একটু কথা ছিল সবার সাথে, তুমিও থাকো। মিছিলে গিয়েছিলাম চাচ্চু, সমস্ত গায়ে ধুলো ময়লা, লম্বা শাওয়ার নিতে হবে। আপনি বাকিদের বলুন আমি জয়েন করব, সমস্যা নেই। ঠিক আছে যাও। আমজাদের মুখটা আরও বেশি তিক্ত হলো, দাঁত কপাটে খিচে তস্ত হয়ে রইলেন। রাজনীতি মিছিল, স্লোগান তার অপছন্দের শীর্ষে, অথচ ঘরের ছেলে বুক ফুলিয়েই সেসব ঘোষণা করে। আফতাব ভাইয়ের চোখে মুখে দেখে ঘটনা ঠাউর করতে পেরেছেন। গো বেচারা, লোকটা টু শব্দ করলেন না, চোরা চোখে ভাইয়ের দিকে তাকিয়ে থেকে চুপচাপ কাপের প্রান্তে চুমুক দিতে থাকলেন। মনে মনে দোয়া করলেন, ইয়াল্লাহ ধূসরকে নিয়ে আর কোনো কথা না উঠুক। জবা বেগম চোখ দিয়ে স্বামীকে ইশারা করলেন, বললেন কিছু। আজমল মাথা নাড়ালেন, গলা খাকারে দিয়ে বললেন, বড় ভাইজান, ভাবি, আমার একটা কথা ছিল আপনাদের সাথে। আমজাদ ঘাড় নেড়ে সম্মতি দিলেন। মিনার শাড়ির আঁচলে ঘাম মুছতে মুছতে ততস্থ হলেন। পিওর ঘুমের রেশ তখনও কাটেনি। পেঁয়াজুতে কামড় দিতে দিতে অন্য হাতে চোখ ডলছিল সে। সেজো চাচার কথাতে থমকালো, খাবার মুখে ভুলে গেল চিবোতে। ত্রাসে বুক লাফাচ্ছে। আন্দাজে অসুবিধে হচ্ছে না, চাচ্চু কি বলবেন। সে আতঙ্কিত লচনে বোনের দিক তাকায়। পুষ্প মনের সুখে খাচ্ছে, তার চোখ আজমলের উপর, যেখানে পরিষ্কার আগ্রহ। আজমল ওকেই ডাকলেন, নিজের পাশ দেখিয়ে বললেন, পুষ্প মা, এসো দেখি চাচুর কাছে। পুষ্প স্ফূর্ত মনে উঠে গিয়ে বসল সেখানে। আজমল তার মাথায় হাত বুলিয়ে সেটা কাঁধে রাখলেন। আজমল আমজাদকে বললেন, ভাইজান, আমার নিজের মেয়ে নেই। পুষ্প আর পিউই আমার মেয়ে। ওদের আমি সন্তান থেকে আলাদা দেখি না। আমরা কেউই ভাইয়ের ছেলে মেয়েকে আলাদা করিনি। তুমি জানো, আমাদের এই একান্তবর্তী পরিবারে যতটা মিল, আমি মনে করি এই মেলবন্ধন হয়তো দেশে হাতে গুনলেও কম হবে। আমজাদ হেসে বললেন, সে তো ঠিকই, আমার পরিবার সোনার টুকরো পরিবার, লাখে একটা। আজমল বললেন, আমি যদি তোমার কাছে একটা আবদার করি রাখবে? আপনি রাখবেন ভাবি। মিনা উৎফুল্ল গলায় বললেন, রাখবো না মানে? খালি চাও তুমি ভাই। কি চাও আজমল, বলি দেখো। বাকিরা কৌতূহলী চেহারায় শুনতে চাওয়া প্রবণতা পিউয়ের গলা শুকিয়ে আসছে। বিচলিত ভঙ্গিতে বারবার উপরের দিকে তাকাচ্ছে, প্রার্থনা করছে ধূসর আশার। আজমল বিনীত হাসলেন। পুষ্পর দিক একবার দেখে বললেন, আপনার মেয়েটাকে আমি আমার ছেলের জন্য চাই। পুষ্পকে আমি সাদিফের বউ করতে চাই ভাবি। সাদিফ কেশে উঠল, কাশির দমকে কাপ থেকে গরম চা উতলে পড়ল গায়ে। পুষ্প কিং কর্তব্য বিমূঢ় বিস্ফোরিত চোখে চাচার দিকে তাকালো, হাত পা কাঁপছে, দুনিয়া দোলছে। পিউর মুখ কাটকাট, সে ব্যথিত অসহায় নজরে বোনের দিক চেয়ে রয়। ফের আরেকবার তাকায় সিঁড়ির দিকে। এই সমস্যার সমাধান তার ধূসর ভাই। কখন আসবেন আপনি?